প্রধানমন্ত্রী তারেক রহমান যাচ্ছে। যতটুকু বুঝলাম আসলেই প্রধানমন্ত্রী গেছেন কিনা, কারণ প্রধানমন্ত্রীর গাড়িটা আমি চিনি, যেহেতু সবাই আগে দেখছে, তো তার গাড়িটা সাদা। সেই সাদা গাড়িটা আসলে ওই কালো গাড়ির ভিতরে ছিল কিনা অনেকটা সন্দেহ ছিল। মনে হয়েছিল না, অন্য কেউ হয়তো বা ছিল, বা হয়তো আমাদের প্রধান উপদেষ্টাও থাকতে পারেন, হতে পারে কোনো একজন ভিআইপি মাত্র গেলেন। আসসালামু আলাইকুম সবাইকে, তানভীর আহমেদ বলছিলাম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভার্সিটি থেকে বের হলাম মাত্র, সকাল 8:30টায় বের হয়েছি। 8টায় ক্লাস ছিল, দেরি হয়ে গিয়েছে, খুব তাড়াহুড়ো করে বের হয়েছে, যার কারণে আর ভিডিও করা হয় নাই। তো ক্লাস শেষ হয়েছে 11:20-এ, আর এখন সময় হচ্ছে 12টা বাজতে আর 5 মিনিট বাকি আছে। বাসার দিকে যাচ্ছি, তো ভাবলাম এই যাওয়ার পথে কিছু জীবন গল্প করা যাক আপনাদের সাথে। আজকে যে গল্পটা করব সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, অন কাইন্ড অফ ইউনিটির মতো বলতে পারেন। আমরা যেরকম ছোটবেলায় একটা গল্প পড়ছি না, যে 5জন ভাই থাকে, তারা খুব ঝগড়া করে তাদের ভিতরে, তারপর তাদের বাবা তাদেরকে একটা শিক্ষা দেয়, প্রত্যেককে একটা করে লাঠি ভাঙতে দেয়। খুব সহজেই তারা সেই লাঠিগুলো ভাঙতে পারে, কিন্তু পরবর্তীতে যখন অনেকগুলো লাঠি একসাথে এক এক করে ভাঙতে দেয়, তাদের প্রত্যেককে তারা ভাঙতে পারে না। তখন তাদের বাবা তাদেরকে মূল শিক্ষাটা দেয় হচ্ছে যে ইউনিটিটা কতটা শক্তিশালী, কতটা দরকার। তো এরকম একটা গল্প। আমি একটা লেখককে ফলো করি, লেখকের নাম হচ্ছে কিঙ্কর হাসান, অনেকে হয়তো চিনবেন তাকে। উনি কোনো একটা ভিডিওতে আর কি এই গল্পটা বলছিলেন। আমি জানি না আসলে উনি গল্পটা নিজে তৈরি করছেন নাকি অন্য কোথাও থেকে উনি কালেক্ট করছেন, বাট আমি ওনার থেকে কালেক্ট করা, সেই দিক থেকে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। গল্পটা হচ্ছে একজন কর্মব্যস্ত বাবা, সে বাসায় বসে কর্পোরেট যে তার কাজ অফিসের, সেই কাজগুলো করছিলেন। তো তার একটা 5 বছরের বাচ্চা ছিল, কেবল ধরেন বিদ্যালয়ে ভর্তি করবে এমন একটা বিষয়। তো বাচ্চা ছেলেটা তাকে সবসময় এসে বিরক্ত করতেছিল যে বাবা আমার সাথে খেলা করো, বাট যেহেতু তার বাবা কাজ করতেছিলেন, সে আসলে তাকে সময় দিতে পারছিলেন না। তো বাচ্চাটার বাসায় আর কেউ ছিল না, সে আর তার বাবা। তো একটা পর্যায়ে তার বাবা চিন্তা করলো যে আসলে ওকে কিভাবে থামানো যায় বা ওকে কিভাবে ব্যস্ত রাখা যায়। তখন তার হাতের কাছে বাংলাদেশের একটা মানচিত্র ছিল। আমার বাসায় আছে, আপনাদের বাসায় থাকে, মোটামুটি মানচিত্র সবার বাসায় একটা থাকে। তো বাবা করছে কি, ওই মানচিত্রটা তার ছেলের হাতে ধরাই দিছে। ধরাই দেওয়ার পরে বলছে এই মানচিত্রটা মুখস্থ করো, কোথায় দেখো ঢাকা আছে, কোথায় রাজশাহী আছে, কোথায় পটুয়াখালী আছে। এগুলো বলার পরে সে বললো ঠিক আছে বাবা, আমি তোমাকে আপডেট জানাচ্ছি। বা এরকম ব্যস্ততা নিয়ে সে মানচিত্র নিয়ে খুব খুশি মনে চলে গেল। যেহেতু ছেলেটা 5 বছরের, তো সে আসলে করছে কি, খেলতে খেলতে একটা পর্যায়ে ওই মানচিত্রটা ছিঁড়ে ফেলছে, মানে একদম যেটাকে বলে টুকরো টুকরো করে ফেলছে। তো পরবর্তীতে বাবা যখন কিছুক্ষণ পরে আবার বাবার কাছে আসছে কান্না করতে করতে, যে বাবা মানে ও তো ভয় পাইছে আসলে যে মানচিত্রটা ছিঁড়ে ফেলছি, বাবা আমাকে কি করে না করে। ও আসে বাবার কাছে স্যানিটাইজ করছে। বাবা মানচিত্রটা খুব শখের ছিল, আমি এটা মানচিত্র করেছিলাম, আমিও খুব শখ করে কিনছিলাম। যারা আর কি এটা কিনে তারা খুব শখ করেই কিনে। তো বাবা
বাবা তার প্রতি খুব আপসেট হলো এবং বললো, আমি আসলে কিছু জানি না, তোমাকে আমি 5 মিনিট সময় দিলাম, এই 5 মিনিটের ভিতরে তুমি এই মানচিত্র আমাকে জোড়া লাগাই দেখাবা। 5 মিনিট তো ছেলেটা চলে গেল, সে খুব আপসেট হলো। কিছুক্ষণ যাওয়ার পরে সে তাকে বলল, মানে কিছুক্ষণ যাওয়ার পরেই ওই পিচ্চি ছেলে মানচিত্রটা নিয়ে চলে আসছে। তো একদম জোড়া লাগিয়ে, তো বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলো যে এই মানচিত্র তুমি কিভাবে জোড়া লাগাইছো? এটা তো কোনোভাবেই, এবং দেখলো যে আসলে যেখানে রাজশাহী সেখানে রাজশাহী, যেখানে পটুয়াখালী সেখানে পটুয়াখালী, যেখানে রাজধানী সেখানে রাজধানী। তো বাবা 5 বছরের ছেলেকে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি আসলে এই মানচিত্রটা কেমনে জোড়া লাগাইছো? হ্যাঁ, তখন পিচ্চি ছেলেটা উত্তর দিল যে বাবা, আমি তো আসলে মানচিত্রটা জোড়া লাগাই নাই, এই মানচিত্রের পিছনে একটা মানুষের ছবি ছিল, আমি সেই ছবিটাকে জোড়া লাগাইছি। আমার মেসেজটা হচ্ছে এরকম যে আপনি ধরেন একটা ক্লাসে ক্লাস করতেছেন, আপনি একটা চায়ের আড্ডায় আড্ডা দিতেছেন, আপনার একটা পরিবার, সবাইকে যদি একটা মানুষের ছবির আকারে চিন্তা করেন এই মানচিত্রের মতো, ধরুন মানচিত্র বাদ দিলেন, আপনি মানচিত্র কোন জায়গায় কি আছে দেখার দরকার নাই, আপনি মানচিত্রটা উল্টানোর পরে সেই মানচিত্রের পিছনে যে ছবিটা আছে সেই ছবিটাকে জোড়া লাগান না, তাহলে দেখুন এই যে জীবনে যত হতাশা, যত দুঃখ, সেগুলো কেটে যাবে। মানে আপনি যদি আসলে মানুষকে জোড়া লাগাইতে পারেন, আপনার এত শক্তি হবে, আপনার এত আনন্দ হবে, এত সুখের মানুষ হবে, আপনি আসলে কখনো কখনো অবাক হয়ে যাবেন, কল্পনাও করতে পারবেন না যে এরা আমার জন্য, আমি এদের জন্য। তো এরকম আসলে এই গল্পটা আমি ম্যাক্সিমাম জায়গায় যেহেতু মাঝে মাঝে উপস্থাপনা করি, ওই একটা জায়গা থেকে, ওই লেখকের কাছ থেকে আমি কালেক্ট করা একটা গল্প। আমি তো লেখককে এখনো ফলো করি, তার কথাবার্তার ধরন, তাকে আমি ফলো করি, বাট এখন সে নিয়মিত লেখে না, সে হয়তো অন্য কিছুতে ব্যস্ত হয়ে গেছে, বাট তার লেখার ধরন খুব ভালো, একদম গল্পের মতো। হ্যাঁ, তো ওটা আমার খুব ভালো লাগে। তো এই গল্পটা আমি আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করি, যেহেতু গল্পটা খুব ভালো। এখানে থামিয়ে রেখেছে, মেবি ভিআইপি যাবে। আমি আজকে প্রথম এই রাস্তায় করলাম যে এখান থেকে ভিআইপির, মানে এই যে যাচ্ছে মনে হয়, ওই যে আসতেছে এখান থেকে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী তারেক রহমান যাচ্ছে। ভিআইপি, হ্যাঁ, যতটুকু বুঝলাম আসলেই প্রধানমন্ত্রী গেছেন কিনা, কারণ প্রধানমন্ত্রীর গাড়িটা আমি চিনি, যেহেতু সবাই আগে দেখছে, তো তার গাড়িটা সাদা, সেই সাদা গাড়িটা আসলে ওই কালো গাড়ির ভিতরে ছিল কিনা অনেক সন্দেহ ছিল, মনে হয় ছিল না, অন্য কেউ হয়তো বা ছিল, বা হয়তো আমাদের প্রধান উপদেষ্টাও থাকতে পারেন, হতে পারে কোনো একজন ভিআইপি মাত্র গেলেন। যেটা বলছিলাম, এই যে মানুষের ছবি, আপনি জীবনে যখন ছবিগুলো জোড়া লাগাতে পারবেন, মানুষের সাথে জোড়া লাগাতে পারবেন, আপনার এত কমিউনিটি হবে। বেশ কিছু সংগঠন করি, ছাত্র সংগঠন, যেগুলো আর কি লিডারশিপ স্কিল বাড়ায়, তারপরে হচ্ছে আপনার নেটওয়ার্কিং বাড়ায়। এগুলো করলে আর কি ওই যে মানুষকে জোড়া লাগাইলে আপনার দেখা যাবে অনেকটা আপনি জোড়া লেগে গেছেন। কারণ হয় কি, ধরেন আমি হচ্ছে NDFBD, ন্যাশনাল ডিবেট ফেডারেশন, এটার সাথে সংযুক্ত আছি। তো এখানে আসলে যারা কাজ করেন তারা অনস আ ডিবেটর অলওয়েজ আ ডিবেটর, এরকম একটা কথা আছে। তো সবাই বিতার্কিক, হ্যাঁ, তাদের কথাবার্তার ধরন দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তাদের সাথে সংযুক্ত আছি এক্সিলেন্স বাংলাদেশ, সেখানে ক্যাম্পাস টিম মেম্বার, এখন অ্যালাম নাই, যেহেতু সাংবাদিকতা করতাম
সেখান থেকে এক্সেলেন্স বাংলাদেশের সাথে সংযুক্ত আছি। আমাদের এলাকা ভিত্তিক মির্জাগঞ্জের কিছু সংগঠন আছে, ছাত্র সংগঠন, স্টুডেন্ট ওয়েব, তারপরে হচ্ছে কমিউনিটি ফোরাম, এইসব সংগঠনে মাঝে মাঝে যাই। তাহলে হয় কি ভাই ব্রাদার অনেক মানুষের সাথে দেখা হয়। হ্যাঁ, যাদের এই যে ধরেন ঢাকা শহরে শত ব্যস্ততার মাঝে যখন আমি এখন সকালে ধরেন ক্লাস করে বেরিয়েছি, বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে আমার ব্যক্তিগত কাজ, পড়াশোনা, তারপর হচ্ছে অন্যান্য কাজ, সেগুলো পরে আসলে সেরকম একটা বের হওয়া হয় না। অথচ আমাদের কিন্তু ধরেন আমি যদি বন্ধুত্বের হিসাব দিই, আমাদের এক একটা বন্ধুর এখন ধরেন সবাই ব্যস্ত, বাট তার থেকে আমার ডিস্টেন্সটা আমার বাসা থেকে তার বাসা 5 মিনিটেরও গ্যাপ না। এখন আসলে সবাই ওই যখন একটা অনুষ্ঠান হয়, ইফতার প্রোগ্রাম হয়, তখন হয় কি, বা মানে সংগঠনের যখন একটা প্রোগ্রাম হয়, তখন কি হয়, তখন সমস্ত মানুষ একটা ছাতার নিচে আসে, সব মানুষ। তখন ওই ছাতার নিচে আসার ফলে কোটি বছর যাদের সাথে দেখা হয় না, তাদের সাথে হঠাৎ করে দেখা হয়ে যায়, তার সুখ দুঃখের আলাপ করা যায়। এবং ধরেন আপনি বেশ অনেকদিন ধরে একটা সমস্যায় ভুগতেছেন, সেই সমস্যার সমাধান তার সাথে দেখা হয়ে মানে দেখা হওয়ার পরে আপনি সেই সমস্যার সমাধান খুব সহজেই বের করতে পারলেন। তো এটা একটা প্লাস পয়েন্ট। এই জন্য ওই গল্পের মানে শেষ হওয়ার মানে গল্পটা ধরেই আমি কিন্তু আগাচ্ছি যে গল্পটা কিভাবে হইলো। বলতে বলতে চলে আসলাম বিজয় সরণির আর কি, এখানে যে জিয়া উদ্যানের জিয়াটা, সেই জিয়া উদ্যানের সিগনালে, এবং অলমোস্ট বাসার কাছাকাছি। এরকম মানুষের সাথে দেখা আমি যখন আসলে প্রথম যখন ঢাকায় আসছি সেই 2017 সালে। কিন্তু তারপরে আমার এলাকার মানুষ যে আসলে এত মানুষ ঢাকায় আছে আমি আসলে জানতাম, বাট তাদের সাথে আমি কিভাবে কানেক্ট হবো এই ওয়েটা পাচ্ছিলাম না। হ্যাঁ, তো যখন ইন্টারমিডিয়েট পড়ি, তখন ইন্টারমিডিয়েট শেষ করলাম, অ্যাডমিশন দিতে যাব। লাকিলি আর কি ধরেন আমি ওই অ্যাডমিশনের আগে আমার এলাকার সংগঠনের সাথে যুক্ত হয়েছিলাম। তো সংগঠনের সাথে যুক্ত হওয়ার পরে যখন আমার অ্যাডমিশন টাইম আসে, তখন আসলে আমি রাজশাহীতে অ্যাডমিশন দিতে যাব। তখন রাজশাহীতে আমার কোনো রিলেটিভ নেই, এবং হচ্ছে ওখানে শহর আমি চিনি না, একদম ফ্রেশার হিসেবে রাজশাহীতে যাব। তখন আমার এই সংগঠনের এক বড় ভাইয়ের মাধ্যমে আমি এক বড় ভাইয়ের সহযোগিতা পাই সেখানে রাজশাহী গিয়ে। এবং তখন ওই শহরটাকে খুব অচেনা মনে হয়নি, যে আসলে এখানে তো আপন মানুষ আছে। হ্যাঁ, তো এরকম তারপরে বেশ অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে। এখন ধরেন আমি আসলে বেশ ছোটবেলা থেকে 16 সাল থেকে যদি ধরি, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, মানে প্রায় ধরেন অনেক বছর। তো এই প্রত্যেকটা বছর আমি আসলে বিভিন্ন জায়গায় থেকেছি, বিভিন্ন মানে ধরেন আমি মণিপুরের শিক্ষার্থী ছিলাম। মণিপুরে যখন 2017 সালে ভর্তি হয়েছি, 7E ছিলাম। 8 হচ্ছে 8 সেকশন বিতে যাই। তো যখন 7E ছিলাম, তখন 7E ধরেন 60 মানে 60 জন ছেলে মেয়ে, দুঃখিত, শুধু ছেলে, মেয়ে ছিল না আমাদের। তো 7টা ছেলের সাথে আমার সাথে মানে পরিচয় হয়েছে, বন্ধুত্ব হয়েছে। ক্লাস বন্ধুত্ব না হোক, সবার সাথে আসলে বন্ধুত্ব হয় না, বাট তারা তো আমার ক্লাসমেট, তাদের সাথে বন্ধুই ধরেন। তারপরে যখন 8B গেলাম, আবার নতুন 7 জনের সাথে পরিচয়, মিক্স। তখন আবার 9A গেলাম, আবার নতুন পরিচয়। আবার 10Bতে ডিমোশন হয়ে গেল, তখন 10Bতে আবার নতুন কারোর সাথে পরিচয়। তো এভাবে পরিচয় হতে হতে প্রায় অনেকের সাথে পরিচয় হয়েছে, যারা বাংলাদেশের বিভিন্ন জেলার ছেলে পেলে। তো এখন ধরেন আমি যদি নেত্রকোনা বলি, আমি যদি পঞ্চগড় বলি, রংপুর বলি, দিনাজপুর বলি, আমার একটা ফ্রেন্ড আছে, আমার ফেনীতে বন্ধু আছে, আমার ভোলাতে বন্ধু আছে, সকলের সাথে যোগাযোগ রাখি। আমার কিছু কিছু বন্ধু ধরেন যাদের সাথে 2017 সালে, দুঃখিত 2016 সালে পড়ছি, এখন কেউ কেউ ইতালি থাকে। হ্যাঁ, তো আসলে তার সাথে আমার কথা হয় না, বাট সে যে ইতালি আছে, তার লাইফস্টাইল দেখতেছি, অনেকটা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের দোহাই দিয়ে তাদের সাথে আমাদের একটা সংযুক্ততা রয়েছে। আমাদের কিছু বন্ধু বান্ধব নেভিতে ঢুকছে, আর্মিতে ঢুকছে। এরকম আসলে এই যে ছবির মানুষগুলোকে যদি মানে পিছনের ছবিটাকে যদি জোড়া লাগাইতে পারেন আপনি, তাহলে সবকিছু আপনার খুব সহজ লাগবে, আপন লাগবে, কখনো কঠিন হবে না। ধরেন আমি একদিন মিরপুর 13-তে একটা তখন ওই যে জুলাই আন্দোলন হওয়ার পরে যখন ছাত্ররা রাস্তা ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করছিল,
তখন মিরপুর 13-তে আমার সাথে একটা কি বলে একটা সিএনজি, না দুঃখিত, হ্যাঁ সিএনজি আমার সামনে এসে, মানে তখন আমি সাইকেল চালাতাম, মানে এমন ভাবে ব্রেক করছে যেন আমি আরেকটা হইলেই অ্যাক্সিডেন্ট হইতো, মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হইতো। তো তখন মানে সিএনজি আমার সাথে এমন একটা বিহেভ করেছিল, মানে আমি আসলে তখন একা ছিলাম, ভয় পাচ্ছিলাম। বাট সামনে তাকিয়ে দেখি কি আমার একটা ক্লাসমেট সেখানে ও সিগন্যালটা নিয়ন্ত্রণ করছে, তো আমাকে আসলে তখন একটা সাপোর্ট দিল, ব্যাপারটা মিটমাট হলো। তো এই যে হুটহাট আসলে দেখা, এই যে যদি ছবির মানুষটাকে জোড়া না লাগাইতাম আমরা, বা এতগুলো মানুষ যদি আমরা কানেক্টেড না থাকতাম, বা সবার সাথে যদি সুসম্পর্ক না থাকতো, তাহলে কিন্তু এই জিনিসটা হইতো না। তবে হ্যাঁ, অনেকের কিছু কিছু বিষয় আসলে জড়তা কাজ করে। ধরেন আপনি সবার সাথে মিশতে পারেন না, জড়তা নামক একটা জিনিস কাজ করে। তবে আমি বলবো, আমি তাই, এটা প্রকাশ আসলে মন খারাপের কিছু নাই। আপনি যেটা সেটা আপনি প্রকাশ করবেন, আপনি আসবেন, আসার পরে দেখবেন ওই আপনি যেটা সেটা আপনি প্রকাশ করছেন, কিন্তু তারপরে আপনাকে তারা এমন একটা ভিন্ন মানুষ হিসেবে দাঁড় করাবে, আপনি অবাক হয়ে যাবেন। তাদেরকে ভালো না বেসে পারবেন না। হ্যাঁ, তো গল্পটা কেমন ছিল জানাবেন। আপনাদের প্রতি দাওয়াত থাকবে যারা ঘরমুখী, হ্যাঁ, মানে থাকে না একটা কথা আছে, মুক্তির পথ খুঁজি, খাঁচায় বন্দি পাখির কষ্ট এখন আমি বুঝি। আপনি যদি খাঁচায় বন্দি পাখির মতো একটা জীবন বর্তমানে উপভোগ করছেন, তাহলে বলবো আপনি সেটা থেকে বের হয়ে আসুন, সংগঠন করুন, ভাই ব্রাদারের সাথে মিশুন, তারপরে ভালোবাসার একটা বন্ধন তৈরি করুন, তাহলে জীবনটা কিছুটা হলেও সহজ হয়ে যাবে। এখানে দীর্ঘ তেলের লাইন, গতকালকে তেল নিচ্ছি এই লাইনে দাঁড়িয়েই। বাইকগুলো ওপাশে ছিল, বাম পাশে ছিল, সেটাই খুব ভালো ছিল। গতকালকে গাড়িগুলো ডান পাশে ছিল, বাইকগুলো ছিল বাম পাশে। বাট আজকে এটা দেখতে কেমন যেন লাগছে। যাই হোক, আমার 3 দাগ আছে, হয়তো 4 লিটারের মতো আছে এখন তেল। এটা দিয়ে আরো 2 দিন চলতে পারবো, 2-3 দিন। আমি যখন আরেকটা এটা দিয়ে শেষ করি, যখন ভার্সিটিতে ভর্তি হব, আমার মানে ভর্তি যুদ্ধ সবার জীবনেই থাকে, অ্যাডমিশন, সেটা নিয়ে একটা ভিডিও বানাবো আমি আশা করি। যারা নতুন অ্যাডমিশন ক্যান্ডিডেট আছেন, তারা যদি আমার ভিডিও দেখে থাকেন, আপনি আপনার জীবনের দুঃখ কষ্ট আমার সাথে ভাগাভাগি করতে পারেন। আমি আপনার সাথে চায়ের আড্ডা দিতে চাই, আপনার সাথে জীবন গল্প করতে চাই, ভালোবাসার যে বন্ধন সেটা তৈরি করতে চাই। দেখবেন আপনাকে যদি আমার ভালো লাগে, আমাকে যদি আপনার ভালো লাগবে, আমাদের একটা ভাই ব্রাদারের সম্পর্ক হয়ে যাবে, তাই না? তো অ্যাডমিশনে যখন আমার কোথাও না হয়, তারপরে তো আসলে ভর্তি হতে হবে, তাই না? তো কোথায় ভর্তি হবো? সাউথ ইস্ট ইউনিভার্সিটি সিলেক্ট করলাম, যেহেতু আমার বাসা থেকে এটা খুব কাছে, আর আমি ঢাকা শহর সম্পর্কে যেহেতু অনেক দিন থেকে অবগত, আমি জানি আসলে যে ঢাকায় কিরকম জ্যাম ভোগ করতে হবে। এই জন্য আমি দূরে কোথাও আসলে ভর্তি হই নাই, যেন আমার যাতায়াতে কোনো রকম সমস্যা না হয়। আর সেই জায়গা থেকে যখন সাউথ ইস্টে ভর্তি হবো, তখন আমি জানতাম আমার এক বড় ভাই সাউথ ইস্টে পড়াশোনা করে, সাব্বির সাহেব। বর্তমানে তার নিজের একটা কোম্পানি আছে, বনসারি নামে। সেই সাব্বির সাহেবের সাথে আমি কন্ট্যাক্ট করলাম এবং তিনি আমাকে ভর্তিতে সহযোগিতা করেছিলেন। এবং ওই যে ভর্তির প্রথম দিন আপনাকে আপনার ভার্সিটির একটা সিনিয়র আপনার সাথে থেকে আপনাকে ভর্তি করাই দিল, এটাই একটা বড় সক্ষমতা, একটা বড় ভালোবাসা। আমি যখন ভার্সিটিতে ভর্তি হবো, তার আগেও আমার সাব্বির সাহেব তার ভার্সিটিতে ঢোকার সুযোগ করে দিয়েছিলেন। মানে প্রাইভেট ইউনিভার্সিটিতে হয় কি, আসলে ওই বহিরাগত খুব কম প্রবেশ করতে পারে, ভিজিটর হিসেবে প্রবেশ করতে পারে, তাও অনেক ঝড়ঝাপটা করে, তারপরে নানান প্রসেস। তো আমি সামহাউ গেছিলাম, এবং তখন একটা ক্লাব হয়েছিল, মাশায়েত হাসান সীমান্ত এসেছিল, মানে ক্লাব প্রোগ্রাম হয়েছিল, মাশায়েত হাসান সীমান্ত এসেছিল। এখনো ফলো করি মাঝে মাঝে মাশায়েত হাসান সীমান্ত ভাইকে, ভিডিও আসলে দেখি। তো তখন খুব ভালো লাগছিল সেই জায়গা থেকে সাউথ ইস্টকে চুজ করা। এবং যেটা বললাম যে আপনি ওই যদি না চিনতেন, আপনার বড় ভাই ওখানে থাকে, তার সাথে কিন্তু আমার রক্তের তেমন একটা কোনো সম্পর্ক নাই, বাট সে কিন্তু ভালো, আমি তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, এটা ভালো। এই যে ফিটনেস বিহীন বাস, জানি না এটা ফিটনেস আছে কিনা, বাট এত ধোয়া ছাড়ছে,
যেটা আপনাকে আমাকে অসুস্থ করে তুলছে। এবং রং সাইড থেকে ভ্যান আসছে, এটা বাংলাদেশ, এটা মেনে নিতে হবে। এবং টেসলাও চলছে মেইন রাস্তায়। আমি ভাই 21,000 টাকা দিয়ে আমার এই গাড়ির ট্যাক্স টোকেন তারপরে রেজিস্ট্রেশন করছি, আর তুমি ভাই কি বলবো আসলে, মাঝে মাঝে মনে চায় 10টা রিক্সা কিনে রাস্তায় মানে ছেড়ে দিই, একটা ব্যবসা করি রিক্সা। কাজীপাড়া এসে পড়ছি। কাজীপাড়া দিয়ে ডান দিকে যাব, ডান দিকে গিয়ে বাসায় যাব এবং বাসায় গিয়ে টুকটাক এই ভিডিওটা এডিট করব, তারপরে ভিডিওটা ছেড়ে দিব। আপনারা জীবন গল্প উপভোগ করবেন। অযথা হর্ন না বাজাই ভাই, অযথা হর্ন না বাজাই, এত বিরক্ত লাগে আমার। আমি কিন্তু খেয়াল করছেন কিনা জানি না, এই যে এত দূর আসলাম তেমন মানে অযথা একটা হর্ন দেই না, যেটা লাগছে সেটাই দিছি। এই যে ভাই তুই আয় আয়, ফালতু বিরক্ত হয়ে যায়। ডানে ইন্ডিকেটর, ডানে যেহেতু যাবো, ইন্ডিকেটর দিয়েছি, দিয়ে ডানে ঢুকে গেলাম। ওকে, এগিয়ে যাবো। এলাকায় চলে এসেছি ভাই, এলাকায় চলে এসেছি। তো আমার এখানে আসতে প্রায় এই পর্যন্ত আসতে প্রায় 21 মিনিট লাগছে। ভালো সময় লাগছে। নর্মালি আমার 15 মিনিট লাগে, ধরেন যখন আমি সকালবেলা বের হই, জ্যাম থাকে না, খুব শীঘ্রই চলে যাই বাসায়। বাট এখন ভালো সময় লাগছে, ব্যাপার না। তো সম্মানিত সুধী, গল্পটা কেমন ছিল জানাবেন। এরকম গল্প আরো শুনতে চাইলে ফ্রেম ইট উইথ তানভীরের সাথে থাকুন, ভালোবাসুন, ভালোবাসা ছড়িয়ে দিন। তানভীর, লাভ ইউ টু। বিদায় নিচ্ছি এবারের মতো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।